এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি রেডমি নোট 11 মোবাইল নিয়ে উপস্থিত হয়েছি। আর এই ফোনটির এই মুহূর্তে সমস্যা হচ্ছে যে ফোনটি এই মুহূর্তে ডেড অবস্থায় আছে। তো একটা ডেড ফোন যদি আমাদের কাছে আসে তাহলে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই প্রবলেমগুলোকে রিপেয়ার করব, এই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি। বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এটার ফ্রেম এবং ব্যাকশেল আগে থেকেই খুলে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন যে ফোনটি কিন্তু এই মুহূর্তে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এখনও কোনো কাজ করানো হয়নি। তো প্রথমে আমি এটাকে খুলে নিয়েছি এবং এখন দেখব যে মাদারবোর্ডের কন্ডিশনটা কি। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে রিপেয়ার করব। যেহেতু ফোনটি ডেড অবস্থায় আছে, এই জন্য প্রথমে আমরা এটার ব্যাটারির ভোল্টেজটাকে চেক করব যে ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ আছে। তো আমরা মিটারটাকে DC 20 ভোল্টেজে রাখলাম। আর এখন ব্যাটারির দুই পাশে ধরার পরে দেখতে পারবেন যে কত ভোল্টেজ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2.78 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তো একটা ফোন চালু হওয়ার জন্য সর্বনিম্ন প্রায় 3.7 থেকে নিয়ে 4 ভোল্টেজ পর্যন্ত প্রয়োজন হয়, কিন্তু এখানে 2.8 ভোল্টেজ এরকম দেখাচ্ছে। তো এতটুকু চার্জে কিন্তু একটা ফোন চালু হবে না। তো যেহেতু ব্যাটারিতে কম ভোল্টেজ আছে, এরপরে আমরা যেটা করব, আমরা মিটারটিকে কন্টিনিউটি মোডে রাখবো। তারপর মিটারের দুইটা লেগকে আমরা একটাকে গ্রাউন্ডে এবং একটাকে ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরবো। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু 406 এভাবে রিডিং দেখাচ্ছে পজিটিভ লাইনে ধরার পরে। তো আমরা যদি এটাকে আবার ঘুরিয়ে ধরি তাহলে কিন্তু এখানে কোনো রিডিং দেখাবে না, অথবা 1000-এর উপরে রিডিং দেখাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 1200-র মতো রিডিং দেখাচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমাদের প্রাইমারি লাইন ঠিক আছে এবং প্রাইমারি লাইনে কোনো শর্ট নেই। এবার হচ্ছে আমরা এটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে চেক করব যে পাওয়ার সাপ্লাইয়ের রিডিং কি বলে। তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কোনো পাওয়ার বাটন প্রেস করা ছাড়াই পাওয়ার সাপ্লাইতে অটো এম্পিয়ার নিচ্ছে, এখানে 5 রিডিং উঠে দাঁড়িয়ে আছে। তো এইভাবে যদি অটো রিডিং আসে তাহলে বুঝতে হবে যে আপনার ফোনটি এই মুহূর্তে শর্ট অবস্থায় আছে। এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটিকে খুলবো এবং মাদারবোর্ডটিকে খুলে দেখব যে মাদারবোর্ডের কোন সেকশনে এই শর্টটি আছে। তো কাজের সুবিধার্থে আমরা প্রথমে ক্যামেরাগুলোকে খুলে নিব, কারণ কাজ করতে গেলে ক্যামেরাগুলোতে যদি স্পট পড়ে অথবা হাতের ছাপ লাগে তাহলে কিন্তু ক্যামেরাটি প্রবলেম হবে। এইগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাদারবোর্ডটি খুলে নেওয়ার পরে তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউর উপরে যে টিনটা আছে এটাকে আমরা একটু খুলি, দেখি সিপিইউ এমএমসির কী অবস্থা। দেখতেই পাচ্ছেন সিপিইউ এমএমসি কিন্তু পুরোপুরি ফ্রেশ অবস্থায় আছে, এখানে কোনো হিট এবং কোনো কাজ করানো হয়নি। তো এরপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের ফোনটি যেহেতু অটো রিডিং অবস্থায় আছে, মানে শর্ট অবস্থায় আছে, তো প্রথমে আমরা টিনগুলোকে উঠাবো না। প্রথমে আমরা এই স্টিলের প্যানেলগুলোর পাশে যেই সমস্ত ছোট ছোট কম্পোনেন্ট দেখা যায় সেগুলোর মধ্যে আমরা শর্ট চেক করে দেখব যে কোনো কম্পোনেন্টের শর্ট পাওয়া যায় কিনা। যদি কোনো কম্পোনেন্টের শর্ট পাওয়া যায় তারপরে সেখান থেকে আমরা খোঁজা শুরু করব যে আমাদের মূলত শর্টটা কোথায় হয়েছে। তো দেখুন আমি কিভাবে করতেছি। এখানে কয়েকটা ক্যাপাসিটরের সাথে ধরার পরে দেখতেই পাচ্ছেন এগুলো সব ঠিকঠাকই দেখাচ্ছে, এক পাশে রিডিং আসে এবং এক পাশে কন্টিনিউটি হয়। আর এইখানে নেটওয়ার্ক সেকশনের পাশে যে ক্যাপাসিটরটা, এটাকে ধরার পরে এখানে কিন্তু কন্টিনিউটি হচ্ছে দুনো পাশেই। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শর্ট অবস্থায় আছে এই ক্যাপাসিটরটা। এই ক্যাপাসিটরের দোনো পাশে ধরার পরে কিন্তু টিট করে আওয়াজ দিচ্ছে। তো এখন আমরা যেটা করব যে আমরা এই ক্যাপাসিটরের এক পাশ দিয়ে ভোল্টেজ ঢুকাবো পাওয়ার সাপ্লাই দিয়ে, তারপর দেখব যে কোন টিনের নিচে বেশি গরম হয়। যেই স্টিলের প্যানেলের নিচে বেশি গরম হবে আমরা সেই প্যানেলটিকেই প্রথমে তুলব, কারণ আমরা যদি আগে থেকেই না বুঝে সবগুলো প্যানেল তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের মোবাইলের কন্ডিশনটি একেবারেই খারাপ হয়ে যায় এবং কাজের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে। তো প্রথমে আমরা এটার যে শর্টটা আছে সেটাকে আগে বের করব যে কোন টিনের নিচে বেশি গরম হয়। যেহেতু আমরা বাইরের দুইটা ক্যাপাসিটরের শর্ট পেয়েছি, তো এখান দিয়ে আমরা ভোল্টেজ ঢুকিয়ে তারপরে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব যে কোন টিনের নিচে মানে বেশি গরম হয়। তো তখন আমরা ওই প্যানেলের নিচে আমরা শর্টটাকে বের করতে পারবো। তো দেখুন আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটাকে কানেকশন দিয়ে যেখানে শর্ট পেয়েছি, মানে যেই ক্যাপাসিটরের সাথে শর্ট পেয়েছি ওই ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজ ঢুকাচ্ছি।
এখানে কিছুক্ষণ ধরে রাখার পরে আমরা মাদারবোর্ডটিকে হাত দিয়ে ধরে ধরে দেখব যে কোন প্যানেলের নিচে বেশি গরম হয়েছে। এখানে কিন্তু কোনো প্যানেলের নিচে বেশি গরম হয়নি। তো এবার আমরা যেটা করব যে আমাদের পাওয়ার সাপ্লাইটি যদি শর্ট কিলারের পাওয়ার সাপ্লাই হয় তাহলে আমরা এই মাঝখানের পয়েন্টের মধ্যে এটাকে লাগিয়ে দিব, মানে রেড কালার প্রুফটাকে লাগিয়ে দিব। তারপরে এবার হচ্ছে আমরা আবার যেখানে শর্ট পেয়েছিলাম সেখানে আবার ধরবো। এভাবে কিছুক্ষণ ধরে রাখার পরে হাত দিয়ে ধরে দেখবেন যে কোন প্যানেলের নিচে বেশি গরম হয়েছে। তো আমি যেটা অনুভব করতেছি যে এখানে নেটওয়ার্ক সেকশনের যেই টিনটা এটার নিচে বেশি গরম হচ্ছে। এজন্য আমরা এই প্যানেলটিকে এখন কাটিং প্লাসের মাধ্যমে তুলে ফেলবো, তারপর দেখব যে এটার মধ্যে আসলে প্রবলেমটা কী। নেটওয়ার্ক প্যানেলটিকে তুলে ফেললাম। এখন দেখতেই পাচ্ছেন যে এখানে 2G আইসিটা কিন্তু গরম হচ্ছিল আমার হাতে, যেটা আমি অনুভব করেছি। 2G আইসি অথবা 2G আইসির পাশের ক্যাপাসিটরটা, তো 2G আইসিটা কিন্তু সবসময় মোবাইলের যে বিপিএইচ লাইন থাকে বিপিএইচ লাইনের সাথে সংযোগ থাকে। তো এখন হচ্ছে আমরা যে মোবাইলের চার্জিং সেকশনটা আছে এটাকেও একটু তুলে দেখব, কারণ চার্জিং সেকশনের সাথে যেহেতু সংযুক্ত, চার্জিং সেকশনে যদি কোনো প্রবলেম হয়, মানে বিপিএইচ লাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু নেটওয়ার্ক সেকশনটা শর্ট দেখাবে এবং গরম হবে। তো এই জন্য আমরা যাতে শর্টটাকে সহজে বের করতে পারি তার জন্য আমরা চার্জিংয়ের যে সেকশনটা আছে এই সেকশনের উপরের প্যানেলটাকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্যানেলটিকে তুলে নিলাম। আর এখন হচ্ছে এখানে চার্জিং আইসির পাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে, মানে ক্যাপাসিটর আছে, এগুলোতে আমরা ধরে দেখব যে কোথাও কোনো শর্ট পাওয়া যায় কিনা। বিপিএইচ লাইনে ধরার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরিভাবে শর্ট দেখাচ্ছে। এখন এই শর্টটা আসলে কোথা থেকে হয়েছে এই জিনিসটা বোঝার জন্য আমরা এটার মধ্যে রজন ধোয়া অ্যাপ্লাই করব। রজন ধোয়ার মাধ্যমে আমরা দেখতে পারবো যে শর্টটা আসলে কোন জিনিসটা। আমরা যেখানে যেখানে শর্ট পাবো সেখানে এই রজন ধোয়াগুলো দিয়ে দিব, তারপর দেখতে পারবো যে কোথায় শর্ট হয়েছে। এরপর এই নেটওয়ার্ক সেকশনের মধ্যেও আমরা এখানে রজন ধোয়া দিয়ে দিব। এবার হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ দিয়ে তারপর হচ্ছে যেখানে শর্ট পেয়েছি সেখানে আমরা ধরবো। তো নেটওয়ার্ক সেকশনের এই ক্যাপাসিটরেও কিন্তু শর্ট আছে, যেহেতু এটা বিপিএইচ লাইনে শর্ট পেয়েছি তার জন্য ক্যাপাসিটরও অবশ্যই শর্ট আছে। তো ক্যাপাসিটরের এক পাশে ধরার পরে দেখতেই পারবে যে কোথায় গরম হয়। বন্ধুরা, নেটওয়ার্ক সেকশনে যে 2G আইসিটা আছে 2G আইসির উপর থেকে কিন্তু ধোঁয়াগুলো হালকা করে সরে যাচ্ছে। তো আমি আপনাদেরকে জিনিসটা আবার একটু দেখাই। এই ক্যাপাসিটরের সাথে ধরার পরে দেখতেই পাচ্ছেন যে 2G আইসিটা কালো হয়ে যাচ্ছে, মানে হিট হচ্ছে। তো এখন আমরা 2G আইসিটাকে তুলে ফেলবো, তারপর দেখব যে আমাদের এই শর্টটি চলে গিয়েছে কিনা। আইসি উঠানোর আগে অবশ্যই আপনি আইসির মডেল নাম্বার এবং ভার্সন এগুলো দেখে নেবেন, কারণ হচ্ছে আইসিটা উঠানোর পর অবশ্যই আপনাকে আইসিটা আবার নতুন করে লাগাতে হবে। আইসিটাকে আমরা তুলে নিলাম। এখন হচ্ছে আমরা নতুন আইসি পরে লাগাবো, কারণ আমরা প্রথমে আগে একটু দেখে নিই যে আমাদের বোর্ডের মধ্যে যে শর্টটি ছিল সেটি গিয়েছে কিনা। এখন কিন্তু ক্যাপাসিটরের এক পাশে রিডিং দেখাচ্ছে এবং এক পাশে কন্টিনিউটি হচ্ছে, তার মানে শর্টটি চলে গিয়েছে। তো এরপরে আমরা এই পাশেও দেখব যে এই পাশে আগের জায়গায় কোনো শর্ট আছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু কোনো শর্ট নেই, তার মানে প্রবলেমটি কিন্তু সমাধান হয়েছে। যেহেতু শর্ট নেই, এখন হচ্ছে আমরা ফোনটিকে ওপেন করার চেষ্টা করব, দেখব যে ফোনটি ওপেন হয় কিনা।
আমি কিন্তু আইসিটিকে এখন পর্যন্ত বসাইনি, কারণ হচ্ছে আগে চেক করে নিই যে ফোনটি চালু হয় কিনা। দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু চালু হয়েছে, কিন্তু ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ নেই। তো ভিডিওটি স্কিপ করে আমি ব্যাটারিটাকে একটু চার্জ করে নিলাম অটো চার্জারের মাধ্যমে। এখন হচ্ছে দেখব যে ফোনটি ওপেন হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়েছে। তো আমাদের কিন্তু নেটওয়ার্ক আইসিটাকে লাগাতে হবে। যদি আমরা নেটওয়ার্ক আইসিটাকে না লাগাই তাহলে কিন্তু মোবাইলে নেট আসবে না। তো এখন এই মুহূর্তে আমার কাছে আইসিটি নাই, আমি পরবর্তীতে এটাকে দোকান থেকে আইসিটি নিয়ে এখানে লাগিয়ে দিব। তো আমাদের যে মূলত প্রবলেমটা ছিল যে ফোনটি ডেড ছিল, আর ডেড ফোন আমরা কিভাবে রিপেয়ার করব এই জিনিসটাই আমাদের শেখা মূল উদ্দেশ্য ছিল। তো দেখতেই পাচ্ছেন যে এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে কিন্তু আপনার এই ছোটোখাটো প্রবলেমগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।